গল্পটি সম্পূর্ণই কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই 12 বছরের অবুঝ কিশোরীর সাথে 20 বছরের জাংকুকের বিয়ে দেওয়া হয় পরিবার থেকে। তে আর জাংকুক চাচাতো ভাই বোন। জাংকুক তেকে বিয়ে করে আবারও বিদেশে ফিরে যায়। এরপর কেটে যায় 6 বছর। এই কয়টা বছরে জাংকুক তের সরাসরি কোনো খোঁজ খবর নেয়নি, আর তাই তের মনে জমে থাকে জাংকুকের জন্য অভিমান। কিন্তু সে মনে মনে জাংকুককে ভীষণ ভালোবাসতো। জাংকুক দেশে ফেরার পর একে অপরের মুখোমুখি হয় তারা দুজন। অবশেষে ভুল বোঝাবুঝি শেষে দুজনের মধ্যে মিলন হয়। এবার গল্প শুরু করা যাক। তেকুকের মিলনের পর এরপর কেটে যায় বেশ কিছুদিন। জাংকুক তেকে নিয়ে সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়েছিল। তিনি তেকে চেক আপ করে বলেছেন তে এখন অনেকটাই স্টেবল আর মানসিক দিক থেকেও অনেকটাই সুস্থ হয়েছে। এখন ওকে কয়েকটা দিন ঔষধ কন্টিনিউ করতে হবে। সবই হয়েছে জাংকুকের জন্য। এই কয়েকদিন তেকে খুব যত্ন করেছে। জাংকুক তেকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলো। তেকে বাড়িতে রেখে কাজ আছে বলে কোথায় যেন চলে গেল। সন্ধ্যার দিকে তে বেলকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ জাংকুক পেছন থেকে তেকে জড়িয়ে ধরলো। তে কিছু বুঝে ওঠার আগেই জাংকুক তের ঘাড়ে মৃদুভাবে তার দাঁত বসিয়ে দিল। তে মিষ্টি হেসে জাংকুককে বলে উঠল, আহ কি করছেন? জাংকুক তের কানে ফিসফিস করে বলল, বউ আদর করছি। জাংকুক তেকে ছেড়ে দিয়ে তের সামনে আসলো। জাংকুকের চোখে চোখ পড়তেই তের কেমন যেন লজ্জা লেগে গেল। জাংকুক তেকে একটা গিফট দিল। তে সেটা খুলেই দেখলো লাল টুকটুক একটা শাড়ি। জাংকুক তের দিকে তাকিয়ে বাঁকা এসে বলে উঠল, আজ রাতে এটা পরে থেকো। এমন কথায় তের মুখখানা লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেল। জাংকুক উঠে যেতে যেতে বলল, শোনো, লজ্জা পেলে চলবে না। আমি যেন এসে দেখি তুমি শাড়ি পরে রেডি হয়ে আছো। আচ্ছা ঠিক আছে। জাংকুক চলে গেল। তে জাংকুকের দেওয়া শাড়ির দিকে তাকিয়ে হেসে বলল, অনেক ভালোবাসি আপনাকে। পেছন থেকে জাংকুক বলে উঠল, আমিও। তে পেছনে ফিরে দেখলো জাংকুক যায়নি। ব্যালকনির দরজার সামনে বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে নিলিপ্ত কণ্ঠে বলল, আপনি জাননি? জাংকুক চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে বলে উঠল, না, গেলে কি তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে পেতাম বলো? তে মনে মনে ঠিক করলো জাংকুকের সাথে একটু মজা করবে। শেষ পর্যন্ত জাংকুকের রিয়াকশন দেখতে চায়। তে উঠে দাঁড়িয়ে বলল, ইস, কি শখ ভালোবাসি শোনার। আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসো? জাংকুককে। তাহলে আমি তোমার কে? কেন? আপনি আমার স্বামী। তাহলে তো আমাকেই ভালোবাসো। জি না, আমি আপনাকে ভালোবাসি না। এ আবার কেমন কথা? আমি তো জাংকুক আর তোমার হাজবেন্ড। তুমি জাংকুককে ভালোবাসো মানে তো আমাকেই ভালোবাসো। না না, ভুল বলছেন। আপনি আমার স্বামী, কিন্তু আমি ভালোবাসি জাংকুককে। কিন্তু সেই জাংকুকটাই তো আমি। কে বলেছে আপনি জাংকুক? আপনি আমার স্বামী। আমি আপনাকে ভালোবাসি না, আমি জাংকুককে ভালোবাসি। জাংকুক পাগল হয়ে যাচ্ছে এই মেয়ের সাথে কথা বলতে বলতে। হতাশ হয়ে বলল, তাহলে বলো সেই জাংকুকটা কে? আমিও একটু তার পরিচয় জানি, শুনি ওই জাংকুকটা আবার কে। এই হাসি দিয়ে বলে উঠল, জাংকুক ও আমার বয়ফ্রেন্ড ছিল, আমার বড় চাচার ছেলে। জাংকুক এবার বেশ বুঝতে পারছে তে তার সাথে মজা করছে। জাংকুকও কম না, সেও তেকে ঘোরাবে। জাংকুক নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, হায় হায় ভাবি, আসসালামু আলাইকুম। আপনি কি বলছেন? আপনি জাংকুক ভাইয়ের গার্লফ্রেন্ড ছিলেন? ইস, আগে বলবেন তো। জাংকুক ভাই আমার কত সিনিয়র, একসাথে কত মজা করেছি। আপনি জাস্ট একবার বলতেন আপনি জাংকুক ভাইয়ের গার্লফ্রেন্ড। ভাই যদি শুনে যে আপনার বিয়ে আমার সাথে হয়েছে তাহলে খুব কষ্ট পাবে। আমি যদি জেনে শুনে বিয়ে করতাম তাহলে ভাই আজ কষ্ট পেত না। তে বোকা বনে চলে গেল। জাংকুক যে তার সাথে এমন মজা করবে সেটা তার কল্পনার বাহিরে ছিল। জাংকুক তের অবাক হওয়া দেখে মনে মনে বলে উঠল, দেখো কেমন লাগে। হাই তুলে বলে উঠল, কি হলো ভাবি, কথা বলছেন না কেন? তে একটু দাঁত কেলিয়ে বলে উঠল, কি বলুন তো, আপনার সাথে কথা বললে জাংকুক মানে আমার বয়ফ্রেন্ড রাগ করবে। জাংকুক মুখে হাসি রেখে বলল, না না, কিসে রাগ করবে? কথা কেন, বাসর করলেও রাগ করবে না। আর আমি তো আপনার স্বামীই হই। আমার সাথে 19-20 করলে কিচ্ছু হবে না, বরং সোয়াব হবে। তের মুখটা লজ্জা লাল হয়ে গেল। কি বলবে জাংকুকের কথায়? কথা হচ্ছিল একটা নিয়ে, জাংকুক অন্য কথা ঢুকিয়ে দিয়েছে। তে মনে মনে বলে উঠল, কি বেহায়া লোক রে, কি লজ্জা। তে চুপ করে আছে। জাংকুক তের দিকে এগিয়ে বলল, আর যাই বলো, আমি এসে যেন দেখি এই শাড়ি তুমি পরেছো। যদি না দেখি তাহলে দেখো কি করি। তে মুখ ভেঙচি কেটে বলল, বই গেছে শাড়ি পরতে। বই গেছে না ভেসে গিয়েছে এসে বোঝাবো। জাংকুক যেতে যেতে বলে উঠল। তে জাংকুকের যাওয়ার পানে তাকিয়ে হাসছে।
সত্যি মানুষটা না থাকলে হয়তো বাঁচা বড় দায় হয়ে যেত। একতরফা ভালোবাসা, এটাই হয়তো পৃথিবীর নিকৃষ্টতম ভালোবাসা। মানুষ একা একা ভালোবেসে যায়, ওই মানুষটা ভুলেও কোনোদিন জানতে পারে না। আর যে ভালোবাসে সে না ভালোবাসার মানুষটাকে বলতে পারে, না অন্য কোনো মানুষকে বলতে পারে। যতদিন বেঁচে থাকে একতরফাই ভালোবেসে যায়, আগুনে পোড়ার মতো করে পুড়ে ছাই হয়ে যায় তার মনের ইচ্ছেগুলো। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার আক্ষেপে ভালো থাকার কোনো ইচ্ছে জাগে না মনে। মানুষ মানুষের অভাবেই কষ্টে থাকে, আবার মানুষ মানুষের যত্নেই ভালো থাকে। এই শাড়িটা রেখে অনেকদিন পর ফোনটা হাতে নিল। জাঙ্কুক এতদিন তেকে ফোনের আশেপাশে আসতে দেয়নি। তে হোয়াটসঅ্যাপে ঢুকে জেনিকে মেসেজ দিল। জেনি তার বান্ধবী। জেনি এই কয়েকদিনে কয়েকবার তেকে দেখতে এসেছিল, অবশ্য আসারও কারণ আছে। তে মেসেজ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই আসলো, তুই কেমন আছিস? তোর শরীর এখন কেমন? আগের থেকে ভালো না একটু? হ্যাঁ এখন ভালোই লাগে। ও আচ্ছা, একটু কল দে না। দাঁড়া দিচ্ছি। তুই জেনির কথায় কল দিল। জেনির সাথে সাথেই কল রিসিভ করলো। জেনির গলাটা কেমন যেন লাগছে। কিরে তোর গলা এমন লাগছে কেন? জেনি কেঁদে উঠলো। অনেকক্ষণ পর কাঁদতে কাঁদতে বলে উঠলো, সবিন কোথায়? আমার কল ধরছে না। তে জেনির মুখ থেকে সবিনের খোঁজ করা শুনে একটু অবাক হলো না। তে আগেই জানতো সবিন আর জেনি দুজন দুজনকে ভালোবাসে। তে কিছুক্ষণ পর না বোঝার ভান করে বলল, সবিন? ওকে দিয়ে কি করবি? বল না, একটু দরকার। ওকে তো পাবি না। কেন, ও কোথায় গিয়েছে? একটু কথা বলা দরকার সবিনের সাথে। ও তো আমাদের কোম্পানির কাজে একটু ঢাকার বাইরে গিয়েছে। কবে আসবে তাহলে? তা তো বলতে পারবো না। তে শোন না, সবিনের সাথে কি কোনোভাবে কথা বলা যাবে না এখন? কি হয়েছে আমাকেও খুলে বলতো। জেনি কাঁদতে কাঁদতে বলল, তোর থেকে আমি কিচ্ছু লুকাবো না। আমি সবিনকে ভালোবাসি, সবিনও আমাকে ভালোবাসে। বাবা আমার বিয়ে ঠিক করেছে। বিশ্বাস কর, আমি একটু মিথ্যে বলছি না। এখন সবিনকে ছাড়া বাবাকে জোর দিয়ে কিছু বলতেও পারছি না। তুই একটু দেখ না সবিনের সাথে কথা বলতে পারিস কিনা। একটু তাড়াতাড়ি করিস, না হলে আমি সবিনকে হারিয়ে ফেলবো। তাই ইচ্ছে করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি দেখছি, এখন রাখলাম। তীর হুট করে কল কেটে দেওয়ায় জেনির কেমন ভয় লাগতে শুরু করলো। তে তো এমন কোনোদিন ফোন কাটে না। তাহলে কি এই সম্পর্কের কথা শুনে তে রাগ করে ফোন কেটে দিল? তে ফোন কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে তার মা আর জিন বসেছিলেন। তে সিঁড়ি দিয়ে নামতে নামতে দুজনের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা এদিকে বসে বসে গল্প করছো আর ওদিকে তোমাদের ছেলের বউ কাঁদছে। তারা দুজনেই তের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে উঠল, কি বলছিস তুই? সবসময় মজা? না না আম্মু, তুমি এটাকে মজা ভেবো না, আমি সত্যি বলছি। হ্যাঁ, এখন শাশুড়ি হয়েছে আর মাকে ভুলে গিয়েছিস? তে হেসে বলল, দেই নেই, তুমি অতি শীঘ্রই শাশুড়ি হবে। তোমার ছেলে যে কাণ্ড বাঁধিয়েছে, আমি জানি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন। সব প্রশ্নের এক উত্তর, সবিন আমার বান্ধবী জেনিকে ভালোবাসে। আর জেনি একটু আগে কল দিয়েছিল, বলল ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করে ফেলেছে। দুজনই অবাকের শেষ প্রান্তে চলে গেলেন। থলে থলে এত দূর, এখন কি হবে? সুখ সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, কি আবার হবে? এখন বিয়ে আটকাতে হবে। এই বিয়ে হলে সবিন আর জেনি তো ভালো থাকবেই না, আর যার সাথে জেনির বিয়ে হবে তার জীবন নষ্ট। সবিন আস্তে আস্তে অনেক দেরি, তার আগে আমাদের কিছু করতে হবে, না হলে তিনজনের জীবন নষ্ট। খুশি হয়ে বলে উঠল, বাবা তুমি সত্যি বলছো? সত্যি না বলে উপায় আছে? এক মেয়ে নিয়ে যে কষ্ট ভোগ করছি, আর সেই কষ্ট ছেলেকে নিয়ে ভোগ করতে পারবো না। তাদের মধ্যে কথা চলল। হঠাৎ তের মনে হলো জাঙ্কুকের কথা। তে তৎক্ষণাৎ উঠে চলে যেতে নিলে বলে উঠল তার মা, রাতের খাবারটা খেয়ে যা। না এখন খাবো না, তুমি বরং আমাদের খাবারটা উপরে পাঠিয়ে দিও। আচ্ছা যা, আমি পাঠিয়ে দিব। রাত প্রায় 12টা। জাঙ্কুক মাত্র বাড়ি ফিরল। অনেক আগে ফিরতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এতটা রাত হয়ে গিয়েছে। জাঙ্কুক তের জন্য গোলাপ আর অনেকগুলো চকলেট নিয়ে এসেছে। এগুলো তের পছন্দ, আর জাঙ্কুকের পছন্দ তেকে। জাঙ্কুক নিজের রুমে ঢুকে দেখলো রুমটা পুরো অন্ধকার। বেশ অবাক হলো। লাইট জ্বালিয়ে দেখলো তে রুমে নেই। বেলকনির দিকে তাকিয়ে দেখলো তে ওখানে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক লম্বা একটা শ্বাস নিয়ে তের দিকে এগিয়ে গেল। তে জাঙ্কুকের উপস্থিতি বুঝতে পেরেছে। বুক ধুকভুক করছে, কেন জানি জাঙ্কুকের মুখোমুখি হতে লজ্জা লাগছে। তে যখন একবার একটু অসুস্থ ছিল তখন জাঙ্কুক তের কাছে এসেছিল, আর তাদের মধ্যে মেলামেশা হয়। আর এর মধ্যে তাদের কোনো মেলামেশা হয়নি, কারণ তে অনেক অসুস্থ ছিল। আর এতদিন পর জাঙ্কুক তের কাছে আসতে চাইছে, তাই তের অন্যরকম অনুভূতি হচ্ছে। তের শ্বাস দেখে জাঙ্কুকের কাছে কিছু একটা খালি খালি লাগছে। জাঙ্কুক পেছন থেকে তের শাড়ির আঁচল টেনে তের মাথা দিয়ে বলল,
এটাই বাকি ছিল, এখন ঠিক আছে। তে পেছনে ঘুরতেই জাংকুক তেকে নিয়ে বেলকনিতে থাকা বেডের চেয়ারে বসে পড়লো। জাংকুক তেকে নিজের কোলে বসালো। তের ইতস্ত লাগছে। জাংকুকের কোল থেকে উঠতে নিলে জাংকুক তের ওদরে হাত দিয়ে তেকে নিজের সাথে মিশিয়ে বসালো। তে মুহূর্তেই কেঁপে উঠলো। জাংকুক নিজের এক হাতে থাকা গোলাপ আর চকলেটগুলো তেকে দিল। তের কানে ফিসফিস করে বলে উঠলো, কি যে লাগছে তোমাকে, পুরো বউ বউ, একদম মাখন খেতে ইচ্ছে করছে। তে লজ্জা মাখা মুখশ্রী নিয়ে বলল, কেন, এতদিন লাগেনি? লেগেছে, কিন্তু আজ বেশি বেশি লাগছে। ইচ্ছে করছে এভাবে জড়িয়ে ধরে রাখি। এভাবে বলবেন না তো, আমার কেমন যেন লাগে। জাংকুক বাঁকা এসে বলল, আমার তো ভালোই লাগে। জাংকুক তের ওদরের কাপড় ভেদ করে নিজের হাত দিয়ে তের পুরো ওদরে হাত বুলাতে লাগলো। তে চোখ বন্ধ করে নিল। জাংকুকের স্পর্শে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। তৎক্ষণাৎ তে জাংকুকের কোল থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। জাংকুকও উঠে দাঁড়ালো। তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়ে রুমের ভিতরে চলে গেল। তে জাংকুকের গলা পেঁচিয়ে ধরে আছে। জাংকুক তেকে বিছানায় বসিয়ে দিল। এরপর জাংকুক তের অতি কাছাকাছি বসলো। তে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে, হাত পা কাঁপছে। জাংকুক উঠে তের মুখোমুখি হাঁটু গেড়ে বসলো। একটা গোল্ডের রিং বের করে তের সামনে ধরলো। এটা তোমার জন্য। তে হাত বাড়িয়ে দিল। জাংকুক তের হাতের আঙুলে রিংটি পরিয়ে দিল। তে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রিংটা দেখছে। বেশ পছন্দ হয়েছে। জাংকুক উঠে দাঁড়ালো। তে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনির দরজাটা লাগিয়ে দিল। তে উঠে দাঁড়িয়ে জাংকুকের দিকে এগিয়ে যেতেই জাংকুক তেকে এক ছটকায় করে তুলে নিয়ে বলল, বিছানা থেকে উঠতে গেলে কেন? তে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, না মানে আপনার কাছে। জাংকুক হুট করে তের অধরে নিজের অধর ডুবিয়ে দিল। জাংকুকের অধরের স্পর্শ যত গভীর হচ্ছিল, তে ততটাই পাগল হয়ে যাচ্ছিল। নিজেকে সামনে রাখার জন্য জাংকুকের শার্ট খামচে ধরলো। এমন অবস্থায় জাংকুক তেকে বিছানার মাঝখানে শুয়ে দিল। জাংকুকের চাহনিতে তের গলা শুকিয়ে আসছে। ঠিক মতো জাংকুকের চোখের দিকে তাকাতেও পারছে না লজ্জায়। জাংকুক তের গির্বাদেশে নিজের মুখ ডুবালো। আস্তে আস্তে হাত চলে গেল তের শাড়িতে। তে জাংকুকের হাত ধরে বাধা দিতে চাইলে জাংকুক তের কানে ফিসফিস করে নিশালো কণ্ঠে বলে উঠল, আটকিও না সোনা, অনেক কষ্টে এতদিন নিজেকে আটকে রেখেছিলাম। তুমি অসুস্থ ছিলে তাই, কিন্তু আজ আর পারবো না। তে জাংকুকের হাত ছেড়ে দিল। জাংকুক আগে নেয় তার কাজ চালিয়ে যেতে লাগলো আর বলে উঠল, ভয় পেও না, আজ এতটা কষ্ট পাবে না যতটা প্রথম দিন পেয়েছিলে। আজ একটু বেশি আরাম পাবে। এমন কথা শুনে তের কান গরম হয়ে গেল। লজ্জায় চোখ মুখ হেসে বন্ধ করে নিল। আপনি একটা নির্লজ্জ পুরুষ। জাংকুক তের সারা দেশ জুড়ে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল। রুম জুড়ে শোনা গেল তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। সকালবেলা সকাল সকাল জাংকুকের ঘুম ভাঙতেই বিছানায় হাতড়িয়ে দেখলো পাশে তে নেই। জাংকুক চোখ খুলে পুরো ঘরে চোখ বোলালো। তে নেই। চোখ পিটপিট করতে করতে উঠে বসলো। এই মেয়ে আবার এত সকালে কোথায় গেল? মনে মনে আরও ছিল কথাগুলো। অমনি শুনতে পেল ওয়াশরুম থেকে পানি ছাড়া শব্দ হচ্ছে। জাংকুক পরক্ষণে মুচকি হাসলো, তারপর আবার শুয়ে পড়লো। তে প্রায় 20 মিনিট পর নীল রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হলো। এসে দেখো জাংকুক এখনো ঘুমিয়ে আছে। তে টিপ টিপ পায়ে এগিয়ে গিয়ে বিছানায় জাংকুকের কাছে বসলো। জাংকুকের মাথায় নিজের হাত বুলিয়ে দিল। জাংকুক তখন ঘুমিয়েছিল না। তার মধ্যে তের এমন কাণ্ড অনুভব করতেই চোখ মেলে তাকালো। তে সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। তে উঠতে নেবে অমনি জাংকুক তেকে ধরে নিজের বুকের উপরে নিয়ে আসে। তে আমতা আমতা করে বলে উঠল, কি করছেন আপনি? ছাড়ুন। জাংকুক মাথা নাড়িয়ে বলল, না ছাড়বো না, এভাবে ধরে রাখবো। বলি আজ শাড়ি পরেছো যে, তুমি তো দেখি পাগল করে ছাড়বে আমায় আবারও। এমনি পড়েছি, আপনাকে পাগল করার জন্য না, নিজেকে একটু সংযত রাখেন। জাংকুক হেসে বলে উঠল, বুঝি সব বুঝি। কি বুঝেন? এই যে স্বামীর আদর পেয়ে বউ বউ ভাব চলে এসেছে। তে মোটেও প্রস্তুত ছিল না এমনটা শোনার জন্য। লজ্জায় জাংকুকের বুকে মুখ লুকালো। তে জাংকুককে অনেক ভরিয়ে ভালিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়েছে। এখন উদ্দেশ্য জাংকুকের জন্য কফি বানাবে। তে আজ কিচেনে এসেছে দেখে তার মা আর শাশুড়ি বেশ অবাক। তার মধ্যে আবার শাড়ি পরেছে। কেমন একটা বউ বউ ভাব এসেছে তের মাঝে। জেহব আর জিন সোফায় বসে তের কাণ্ড দেখছিল। জেহব মেয়ের কফি বানানো দেখছিল।
যেই মেয়ে কোনোদিন চুলার আশেপাশে যায়নি সে কিনা আজ স্বামীর জন্য কফি বানাচ্ছে। ভাবি, আমি কি ঠিক দেখছি? এই মেয়ের এত পরিবর্তন তোর মাথায় ঢুকবে না রে। এখন এখান থেকে চল। তারা সেখান থেকে একটা পাশের রুমে চলে গেল। তেকে ওর মতো থাকতে দেওয়া দরকার। এখন ওর বিয়ে হয়েছে, মনে মনে 101টা শখ জাগবে এটা সেটা করতে। এক বাড়িতে বিয়ে হয়েছে, কোনো কাজ করতে নিলে হয়তো বড়দের সামনে লজ্জা পাবে, তাই ওদের একা থাকতে দেওয়া দরকার। জিহাব আর জিন অনেকক্ষণ কথা বলার পরে ঠিক করলেন তারা তাদের গ্রামের বাড়িতে যাবেন কয়েকটা দিনের জন্য। এদিকে ছেলে মেয়ে দুটো একটু নিজেদের মতো করে সব গুছিয়ে নেবে, এটাই ঠিক হবে। তাহলে কবে যাবে? আজ বিকালে চলো ভাবি, 2 দিন থেকে আবার চলে আসবো। আর একটু পর তো জেনিদের বাড়ি যেতে হবে। কিন্তু ওনারা কি মেয়ে দিতে রাজি হবে? ওই মেয়ের তো বিয়ে ঠিক হয়েছে। ওইটা স্বাভাবিক একটা বিষয়, বিয়ে তো হয়নি এখনো, আর মেয়ে দিবে না কেন? আমার ছেলে দেখতে শুনতে কি কম নাকি? আর যদি মেয়ে না দেয় তাহলে জোর করেই আনবো। অতঃপর তারা সকলে মিলে জেনিদের বাড়িতে গেল এবং জেনির বাবা মাকে বুঝিয়ে বলল। সাথে সাথে জেনিকে আংটি পরিয়ে দেওয়া হলো। সবই নাচতে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হবে। বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল হলো। তারা সবাই বাড়িতে আসতেই জিনা বলল তারা সবাই গ্রামের বাড়িতে যাবে আজ এক্ষুনি। জাঁকু কাটতে বাড়িতেই থাকবে। কিন্তু হুট করে গ্রামের বাড়িতে কেন? আর জাঁকু কাটতে বাড়িতে থাকবে কেন? ওদেরও নিয়ে যাই। জিন রেখে গেল, মনে মনে বলে উঠল এখন এই সময় এই প্রশ্ন করাটা কি খুব দরকার ছিল? সে আরেমের দিকে এগিয়ে গিয়ে বিড়বিড় করে বলে উঠল ঘরে চলো, কথা আছে। আরেম জিনের পিছন পিছন চলে গেল, আর ওইদিকে সুগা জিহাবের পিছনে পিছনে রুমে চলে গেল। জাংকুক এসব কাহিনী দেখে সব বুঝে গিয়েছে। তে হাবার মতো তাকিয়েছে জাংকুকের দিকে। জাংকুক তেকে কোলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। তে আশেপাশে তাকাতে তাকাতে বলল কি করছেন? নামান, কেউ দেখলে কি ভাববে? জাংকুক আরে শক্ত করে ধরে বলে উঠল যা ভাবার ভাবুক, তাতে আমাদের কি? ছাড়ুন, আমি হেঁটে যেতে পারবো। জাংকুক বাঁকা এসে বলল জামাই থাকতে হাঁটবে কেন? কিন্তু কেউ। জাংকুক তেকে থামিয়ে দিয়ে বলে উঠল কেউ দেখবে না, রুমে চলো, গুরুত্বপূর্ণ কথা আছে। অতঃপর তেকে রুমে নিয়ে আসলো। তেকে কোল থেকে নামিয়ে দরজা লাগিয়ে দিল। তে পিছিয়ে বিছানায় গিয়ে বসলো। কৌতূহল জাগছে জাংকুক কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে সেটা শোনার জন্য। জাংকুক তের দিকে এগিয়ে এসে তের পাশে বসলো। বলুন, কি গুরুত্বপূর্ণ কথা বলবেন? জাংকুক গম্ভীর কণ্ঠে বলল সিরিয়াস একটা বিষয়ে কথা বলবো, রাগ করবে না তো? তে মাথা নাড়িয়ে বলে উঠল বেশ, বলুন। জাংকুক তের হাতে হাত রেখে বলল শোনো, আমি এখানে মাত্র কয়েকটা দিনের জন্য এসেছিলাম তোমার জন্য। এখন তোমার সাথে আবার নতুন করে ঘর বেঁধেছি। ভেবেছি বাবা আর চাচার সাথে আমাদের কোম্পানির দেখাশোনা করব, কিন্তু আমার বিদেশের মাটিতে এত কষ্টে গড়ে তোলা বিজনেসের কি করব? অনেক কষ্টে আজ এত বড় কোম্পানি তৈরি করেছি, ওইটা ফেলে একেবারে চলে আসতে পারবো না। বলো, কত দায়িত্ব, কত কাজ থাকে। তুমি বললে আমি তোমার জন্য ওইগুলো সব রেখে আসতে পারবো। ওখান থেকে কল করেছিল, আমাকে ইমার্জেন্সি যেতে বলেছে। তুমি কি বলো, আমি কি যাব? তের হাসি মুখে বিষাদ ছেয়ে গেল, চোখে পানি টলমল করছে। জাংকুককে সে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতে চায় না, কিন্তু পরিস্থিতি কি সেটা বুঝবে? তাই কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকালো জাংকুকের দিকে। জাংকুকের মুখখানা দেখে বুক চিরে কেমন একটা ব্যথা অনুভব হচ্ছে তের। জাংকুক তের দু গালে হাত রেখে বলল কি হলো, কিছু বলছো না যে? অবিশ্বাস করছো কি আমার কথা? না। তে যেন অবিশ্বাস না করে তার জন্য জাংকুক তার বিজনেস পার্টনারের সাথে এই বিষয় বলা সব ভয়েস মেসেজ দেখালো তেকে। তে সব দেখে বুঝলো আসলে জাংকুককে যেতে হবে। জাংকুক অনেক কষ্ট করে তার সফলতা অর্জন করেছে, পরিশ্রম করে তার কোম্পানি দাঁড় করিয়েছে। যতই হোক তে কখনোই চাইবে না জাংকুকের এত কষ্ট বিফলে যাক। তে বুঝধারের মতো বলে উঠল আপনি যাবেন, আমি আপনাকে আটকাবো না। আপনার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নতে আমি ব্যাঘাত ঘটাবো না। আমি আপনাকে বিশ্বাস করি, আপনি অবশ্যই আপনার কাজে যাবেন। জাংকুক হেসে বলল আমি একা যাব না, তুমিও যাবে। আমি সব ব্যবস্থা অলরেডি করে ফেলেছি। আমি তোমাকে এখানে রেখে কিছুতেই ওইখানে থাকতে পারবো না। জাংকুকের কথায় তের মনটা যেন আরো খারাপ হয়ে গেল। বাড়ির সবাই এদের কখনোই সমর্থন করবে না, তারা তের চলে যাওয়ার বিষয় শুনলে কষ্ট পাবে। তের দ্বিমত পোষণ করে বলল না, আমি যাব না। জাংকুক অবিচল কণ্ঠে বলে উঠল কেন যাবে না? আমি চাইলে যেতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু মা বাবা, বড় আব্বু আম্মু তারা এটাকে কখনোই সমর্থন করবে না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি চলে গেলে হয়তো আমি একা কষ্ট পাবো, কিন্তু আমরা দুজনে চলে গেলে আরো 4টা মানুষ কষ্ট পাবে। এর থেকে ভালো আপনি একাই যান।
কটা দিনেরই তো ব্যাপার। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে উঠল, বুঝে বলছো তো, বুঝে বলছো তো তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? হ্যাঁ থাকতে পারবো। কষ্ট পাবে না তো? কষ্ট পাবো কেন? আপনি কাছে থাকলেও আমার, দূরে থাকলেও আমার, আপনি মানুষটাই আমার। জাঙ্কুক আস্তে করে তাকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, পুরো দুনিয়া তোমাকে ছেড়ে গেল, আমি তোমাকে ছেড়ে যাব না। ওভাবে দুজনের মাঝে কথা হতে থাকলো। কিছুক্ষণ পর তে নিজেকে জাঙ্কুকের বক্ষ থেকে ছাড়িয়ে বলে উঠল, আপনি থাকেন, আমি একটু নিচে যাই। এখন নিচে যাবে কেন? দেখে গিয়ে ওরা চলে গেল নাকি? না তুমি এখন যাবে না। কিন্তু কেন? জাঙ্কুক মনে মনে বলে উঠল, তোমাকে এখন যেতে দিলে তুমি বড়দের সামনে কি নাকি প্রশ্ন করে বসবে, তাই তোমাকে যেতে দেওয়ার মতো ভুল আমি করব না। তাই জাঙ্কুককে আবারও প্রশ্ন করলো, কি হলো বলছেন না কেন? বলেছি না যাবে না, কথা শেষ। তে একটু রাগ করে বলে উঠলো, ঠিক আছে যাব না। হঠাৎ দরজার বাইরে থেকে জিন বলে উঠলো, জাঙ্কুক একটু নিচে আয় তো বাবা। জাঙ্কুক গলা উঁচিয়ে বলল, মা তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। জাঙ্কুক শার্টটা চেঞ্জ করে যে রুমে দরজা খুলতে যাবে ঠিক তখনই তে জাঙ্কুকের পিছনে দাঁড়ালো। জাঙ্কুক দরজা না খুলে পেছন ফিরে তেকে প্রশ্ন করলো, তুমি কোথায় যাচ্ছ? আপনার সাথে। তোমাকে থাকতে বলেছি না? না আমি যাব আপনার সাথে। জিদ করছো? হ্যাঁ করছি, আমি যাবই আপনার সাথে। জাঙ্কুক মনে মনে বলল, এনাকে আটকাতে দেখি এখন আমার অন্য রাস্তা দেখতে হবে। জাঙ্কুক তের দিকে এগোতে এগোতে বলল, আচ্ছা তোমার একটা ওড়না দাও তো। ওড়না দিয়ে কি করবে এখন? আর এত প্রশ্ন করছো কেন, দাও আগে, তারপর বলছি। তে একটা ওড়না এনে জাঙ্কুককে দিল। জাঙ্কুক ওড়নাটা দেখতে দেখতে তেকে বলে উঠলো, একটু ওই চেয়ারটায় বসবে। তের মাথায় ঢুকছে না জাঙ্কুকের কাজকর্ম। তে ধীর পায়ে এগিয়ে গিয়ে সামনে থাকা চেয়ারটায় বসলো। জাঙ্কুক তের সামনে ঝুঁকে বলল, এবার একটু চোখটা বন্ধ করো তো। তে চোখ বন্ধ করলো। আমি যে পর্যন্ত না চোখ খুলতে বলবো সেই পর্যন্ত চোখ বন্ধ করেই রাখবে। মিনিট 2 পরে জাঙ্কুক আস্তে করে তের মুখে টেপ লাগিয়ে দিল। তে তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো। জাঙ্কুক দেরি না করে ওড়না দিয়ে তেকে চেয়ারের সাথে বেঁধে ফেললো। তে নড়াচড়া শুরু করলো। না কথা বলতে পারছে, না হাত পা ছাড়াতে পারছে, বোবার মতো করছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হেসে বলে উঠলো, বেশি না সোনা পাখি, এই একটু সময় এভাবে থাকো, আমি যাবো আর আসবো। তে কথা বলতে না পেরে বড় বড় চোখ করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চলে গেল। সন্ধ্যার দিকে জাঙ্কুক আসলো। তে জাঙ্কুককে দেখে শুধু ফুঁসছে। জাঙ্কুক তের বাঁধন খুলে দিল, মুখের টেপটাও খুলে ফেললো। তের আগে হিড়হিড় করে জাঙ্কুককে বলল, আপনি আমাকে বেঁধে রেখেছিলেন কেন? আর বলেন যাবেন আর আসবেন, ঠিক 1.5 ঘন্টা পর এসেছেন। জাঙ্কুক ঘাড় চুলকিয়ে বলে উঠল, রাগ করছো কেন? ও একটু দেরি হয়ে গেল। তে জাঙ্কুককে মারতে শুরু করলো। দেরি হয়েছে মানে কি? কোথায় গিয়েছিলেন যে দেরি হলো? এত কথা বাদ, আগে বলুন আমাকে বেঁধে রেখেছিলেন কেন? আর মারছো কেন? মারলে কিন্তু বলবো না। এই কথা শুনতেই তে থামলো। সবটা শুনে না হয় আবার মারবে, ঠিক আছে মারবো না, এখন বলুন। জাঙ্কুক তেকে হ্যাসকা টান দিয়ে নিজের কাছে নিয়ে তে বলে উঠলো, ঢং করবেন না, যা জিজ্ঞাসা করেছি তাড়াতাড়ি বলুন। বলেছি না রাগ করবে না, আমি বেঁধে রেখেছিলাম। তার কারণ হচ্ছে তুমি যাতে ওদের যাওয়া না আটকাও। কিন্তু কেন? জাঙ্কুক মনে মনে বলে উঠলো, শালার বউরে, কি দিয়ে বানাইছে তোরে, অবুঝ তো অবুঝি রয়ে গেলি। জাঙ্কুক কপালে হাত দিয়ে বলে উঠলো, শোনো বউ, আজকে যখন সকালে আমার জন্য শাড়ি পরে কিচেনে গিয়েছিলে তখন তারা বুঝে গিয়েছিল যে আমাদের আলাদা সময় দরকার, তাই সবাই চলে গেল। আর তুমি তো গিয়ে বলবে যে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, এরকম যাতে না বলো তাই বেঁধে রেখেছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু আপনার আসতে এত দেরি হলো কেন? জাঙ্কুক পকেট থেকে কতগুলো চকলেট বের করে বলল, তোমার জন্য এগুলো নিয়ে আসতে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। তো চকলেটগুলো নিয়ে বলে উঠলো, তাহলে ঠিক আছে। এদের দুষ্টমি হাসি তামাশা ভালোবাসা এভাবেই কাটলো কয়েকটা দিন। এর মাঝে বাড়ির সবাই গ্রামের বাড়ি থেকে চলে এসেছে। জাঙ্কুকের যাওয়ার সময় হয়ে গিয়েছে। এইবার আর কেউ জাঙ্কুকের উপর রেগে নেই। তারা বুঝেছে জাঙ্কুকের এখন যাওয়া দরকার। আজ বিকালের দিকে সবিন বাড়িতে ফিরল। সবাই জানতো আজ সবিন আসবে। সবিন বাড়িতে ফেরার পর কেউ জেনির কথা বলেনি, কারণ তে বারণ করেছে। সে নিজ থেকে তার ভাইকে এই খবরটা জানাবে। সবিন ফ্রেশ হয়ে রুমে পা রাখতে দেখলো তে বসে আছে। কিরে তুই এখানে? তুই যখন ব্যবসায়িক কাজে ঢাকার বাইরে গিয়েছিলি তখন জেনির বিয়ে ঠিক করেছিল তার বাবা মা। সে যাই হোক, তোমার সাথে বাবা মা বিয়ে ঠিক করে এসেছে ওর। সবিন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। এত কিছু হয়ে গেল তার অজান্তেই, অথচ সে কিছুটি টের পেল না। মানে কি বলতে চাইছিস তুই? মানে হচ্ছে আমি সবটা জানি। তোমার আর জেনির সম্পর্কের বিষয়ে বাড়ির সকলেই জেনে গেছে।
আর জেনিকে আংটিও পরে এসেছে, এখন শুধু বিয়েটা বাকি আছে। সবিনের খুশি দেখে কে? বোনকে হাজারবার বলেছে সত্যি কিনা। হঠাৎ দরজার সামনে জাঙ্কুক এসে বলে উঠল, যদি ভাইকে খুশির সংবাদ দেওয়া শেষ হয়ে থাকে তাহলে একটু আমার দিকেও নজর দিন। তে লজ্জা পেয়ে তৎক্ষণাৎ উঠে জাঙ্কুককে বিড়বিড় করে বকতে বকতে চলে গেল। সবিন জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বলল, ভাই আমার অনুপস্থিতিতে বিয়ে ঠিক হলো কিভাবে? জাঙ্কুক সবিনের কাঁধে হাতে রেখে বাঁকা এসে বলল, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তোমারও তাই হয়েছে, ভাগ্য ভালো বাচ্চা সহ আসেনি। সবিনের বিয়েটা ভালোভাবেই হলো, সবাই বেশ খুশি। তবে খুশি নেই দুজন, তে আর জাঙ্কুক। কাল জাঙ্কুকের চলে যাওয়ার ডেট। তের ভেতরে ভেতরে মন খারাপ। জাঙ্কুক কষ্ট পাবে ভেবে জাঙ্কুকের সামনে হাসি খুশি থাকছে, কিন্তু জাঙ্কুকেরও তো কিছু করার নেই। জাঙ্কুক চলে যাওয়ার আজ 2 মাস 13 দিন হলো। তের সাথে জাঙ্কুকের কথা হয় প্রায়শই। বেশিরভাগ সময় জাঙ্কুক অফিসের কাজে ব্যস্ত থাকে। তেও বুঝে তেমন কোনো প্রশ্ন করে না। দুপুরবেলা তে খেতে বসেছে, সকালে খায়নি, খাওয়ায় বেশ অনিয়ম করে। প্রায় 1.5 মাস ধরেই তের এই অবস্থা। যা খায় তাই বমি করে ফেলে, মাঝে মাঝে বলে মাথা ঘুরে। আজ এরকমটাই হলো। বাড়িতে কেউ নেই, জিন বাদে। জিন তের এই অবস্থা দেখে মনে মনে কিছু একটা সন্দেহ করে উঠলো। তিনি তের পাশে বসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলো, তোর এরকম লাগে কতদিন ধরে? তে নিচু কণ্ঠে বলে উঠলো, বড় আম্মু প্রায় 1.5 মাস। জাঙ্কুক যাওয়ার পরে কেমন হচ্ছে? তে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জিন সব ইতস্তত ভেঙে বলে উঠলো, আমাকে নিজের মা মনে করে একটা কথা বলতো, পিরিয়ড মিস করেছিস? তে লজ্জায় মাথা নত করে বলে উঠলো, হ্যাঁ বড় আম্মু। কয় মাস ধরে? তে আমতা আমতা করে বলল, 2 মাস। কিছু খেলে কি বমি হয়? তে আবারও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ধুর পাগলি, ভয়ের কিছুই হয়নি। তে কিছু বুঝে উঠতে পারছে না। হঠাৎ সবিন বাহির থেকে আসলো। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো জিন আর তে বসে কথা বলছে, তবে তেকে দেখে অসুস্থ লাগছে। সবিন তের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি রে এমন আধমরা দেখাচ্ছে কেন তোকে? কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? তে কিছু বলতে যাবে, ঠিক তখন জিন হাসতে হাসতে সবিনকে বলে উঠলো, সবিন মিষ্টি নিয়ে আয়, মামা হবি। কি বলছো বড় আম্মু? হ্যাঁ ঠিকই বলছি, মামা হবি। তে জিনের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। জিন তের মাথায় হাত রেখে বলে উঠলো, আমি যা বলছি তা সত্যি, তুই মা হবি। এই বিষয়ে জানি আর না জানি, তবে এটুকু ধারণা করার মতো অভিজ্ঞতা আমার আছে। তে লজ্জায় উঠে চলে গেল নিজের ঘরে। তে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় বসে আছে। হাতে ফ্রেমে বাঁধানো জাঙ্কুকের ছবি নিয়ে কাছে। তার এই খুশির দিনে তার প্রিয় মানুষটাই কাছে নেই। জাঙ্কুক সামনাসামনি থাকলে হয়তো না জানি কত খুশি হতো, কিন্তু সে আছে তার কাজ নিয়ে, অনেক ব্যস্ত যে দিনে 1 ঘন্টা কথা বলার সময় হয় না। তে আলতো করে নিজের পেটে হাতে রেখে মুচকে আসলো। এখন তার ভিতরে আরেকটা অস্তিত্ব বড় হচ্ছে, যা জাঙ্কুকের অংশ, তাদের দুজনের ভালোবাসার চিহ্ন। নারী যখন প্রথমবার বুঝতে পারে তার ভিতরে আরেকটি প্রাণের অস্তিত্ব জন্ম নিয়েছে, তখন সে ঠিক ভয়ে নয়, খুশিতেও নয়, এক অদ্ভুত আবেগে ভরে যায়। মনের ভেতর আনন্দের ঢেউ ওঠে, আবার এক অচেনা আশঙ্কাও স্পর্শ করে যায়। সেই মুহূর্তে শুরু হয় তার নতুন এক যাত্রা, যেখানে প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা। ঘন্টাখানেক পরে জেনি আসলো বাড়িতে। অনেকদিন পরে বাবার বাড়ি গিয়েছিল, কিন্তু তের প্রেগনেন্টের খবর শুনে একাই চলে এসেছে। সবিনকে বলেনি যে সে চলে আসছে। জেনি বাড়িতে ফিরে নিজের রুমে ব্যাগ রেখে সোজা তের ঘরে চলে গেল। সবিন ঘরেই ছিল। সে যাই হোক, জাঙ্কুকে তারা সন্তানের ব্যাপারে কিছুই বলো না। জাঙ্কুক ভালো মতো তার বাবার সাথে কথা বলে নিজের কাজে মনোযোগী হলো। কিছুক্ষণ পর তার লন্ডনের ফ্ল্যাট। সে একটা নতুন ডিল করতে যাচ্ছে। তো দেখতে দেখতে কয়েকটা মাস পেরিয়ে গেল। তের ডেলিভারির সময় চলে এসেছে। তের শুরু হলো পেটে ব্যথা। তেকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বলেছে এখন সি সেকশন অপারেশন করতে হবে। বাড়ির সবাই ডাক্তারদের কথা অনুযায়ী রাজি হলেন। প্রথমে তারা নর্মাল ডেলিভারির কথা বলেছিলেন, কিন্তু তের শরীরের কন্ডিশন অনুযায়ী তারা বলেছেন সি সেকশন অপারেশন করতে হবে। তেকে ওটিতে নেওয়া হলো। ওটির বাইরে সবাই বেশ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর ওটির ভিতরে থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। সবার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠলো, সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। কিছুক্ষণ পর বাচ্চা কোলে করে একজন নার্স ওটি থেকে বের হলো। সবাই এগিয়ে গেল। নার্সটি হাত তুলে বলে উঠলো, এই দেখুন আপনাদের পেশেন্টের ছেলে হয়েছে এবং বাচ্চা মা দুজনই সুস্থ আছে। এখন আপনাদের মধ্যে থেকে কে আগে বাচ্চা কোলে নেবেন? ভাই আগে কোলে নেবে, তার নাতি। আরেম তার পকেট থেকে একটা জুয়েলারি বক্স বের করলো। সেই বক্স খুলে একটা সোনার চেইন বের করলো। বাচ্চাটাকে কোনো রকম আলতো করে পরিয়ে কোলে তুলে নিলেন। সবিন, জাঙ্কুককে ফোন লাগা।
ওর ছেলের কানে ওই প্রথম আজান শোনাবে। শোভিন জাঙ্কুককে ডাইরেক্ট ভিডিও কল দিল। জাঙ্কুক কল রিসিভ করতেই শোভিন বলে উঠল, ভাইয়া তোমাকে শুভেচ্ছা রইল, ছেলে হয়েছে তোমার। এইটা শোনার পর জাঙ্কুকের অনুভূতি বলার মতো ছিল না। ছেলের মুখটা দেখে খুশিতে কাঁদছে আবার হাসছে। তবে দুঃখের বিষয় এই খুশিটা সামনাসামনি দেখতে পারছে না। এই সময় একজন স্ত্রীর পাশে তার স্বামীকে বেশি প্রয়োজন থাকে। পরিস্থিতির চাপে পড়ে আর জাঙ্কুক তের পাশে থাকতে পারলো না। জাঙ্কুকের বড্ড আফসোস হচ্ছে। জাঙ্কুক আজান দিয়ে ছেলের কানে। শোভিন ফোনটা লাউডে দিয়ে বাচ্চাটার কানে থেকে কিছুটা দূরে রাখলো। জাঙ্কুক ওপাশ থেকে ছেলেকে শোনানোর জন্য আজান দিল। ছেলেকে দেখে জাঙ্কুকের কেমন একটা আলাদা অনুভূতি লাগছে মনের ভিতরে। কিন্তু তে কেমন আছে যে তাকে বাবা ডাক শোনার মতো সৌভাগ্য করে দিল। শোভিন শোন, তে কেমন আছে? ডাক্তাররা বলল তে এখন সুস্থ, কিছুক্ষণ পরে ওকে বেড়ে দেওয়া হবে। ভাই তুমি চিন্তা করো না, তেকে বেড়ে দেওয়ার পরে আমি তোমাকে তের সাথে কথা বলিয়ে দিব। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেললো। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক ফোন কেটে দিয়ে তের একটা ছবি বের করে কাছে আর বিড়বিড় করে বলছে, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি আজ তোমার পাশে থাকতে পারলাম না। বারবার বলেছি আমি চলে আসি, তোমরা না করেছো, বলেছো ক্যারিয়ারে মন দিতে, কিন্তু আমি যে আজ তোমার পাশে থাকতে পারলাম না, এই দুঃখ কি দিয়ে সান্ত্বনা দিব? নিজের ছেলেকে আজ প্রথম ছুঁয়ে দেখতে পারলাম না, এই আফসোসই বা কই রাখবো? জাঙ্কুকের কথার মাঝে হঠাৎ তার কেবিনের দরজার বাইরে থেকে কেউ নক করলো। জাঙ্কুক হাই তুলে বলল, কে? বাইরে থেকে আওয়াজ এলো, স্যার আমি কাই, আপনার ফ্ল্যাটের সময় হয়ে গিয়েছে। জাঙ্কুক তপ্ত শ্বাস ফেলে বলল, সব রেডি করো, আমি আসছি। জাঙ্কুক তার বিজনেস পার্টনারের সাথে বিজনেস ট্রিপে আরেকটা দেশে যাচ্ছে। সেইখানে তাদের কোম্পানির নিউ ব্রাঞ্চ করতে যাবে। ফিরতে 3 থেকে 4 মাস সময় লাগবে। জাঙ্কুক ঠিক করেছে এই বিজনেস ট্রিপ থেকে ফিরে সব কাজ রেখে দেশে ফিরবে। এখন আর বিদেশে থাকলে হবে না, ফিরতে হবেই তাকে। কারো কথা শুনবে না, দরকার পড়লে কাউকে জানাবে না, তবুও ফিরবে। তের প্রেগনেন্সির খবর জাঙ্কুককে জানানো হয়েছিল পরে। জাঙ্কুক দেশে ফিরতে চেয়েছিল। বাড়ির বড়রা বলেছিল, তুমি তোমার ক্যারিয়ারে মন দিয়ে কাজ করো, আমরা তের পাশে আছি। এইদিকে তেকে কেবিনের বেডে দেওয়া হলো। তে তার বাচ্চাকে নিয়ে বেডে শুয়ে আছে। তে তার বাচ্চার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আবার বিড়বিড় করে কথা বলছে। হঠাৎ মাথার কাছে ফোনের রিং বাজার শব্দে তে এক হাত দিয়ে ফোনটা হাতে নিল। তে ফোনটা দেখে বলল, এটা তো শোভিনের ফোন। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো জাঙ্কুকের নাম। তে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে জাঙ্কুক বলল, কি রে, তোর ফোন ধরতে এত দেরি হলো কেন? তেকে কি বেড়ে দিয়েছে? ও কেমন আছে এখন? কথা বলতে পারবে কি আমার সাথে? কি রে, কথা বলছিস না কেন? তের মুখে আচমকাই হাসি ফুটে উঠল। মানুষটা এত দূরে থেকেও কেমন উদাসীন হয়ে আছে। তে নিচু কণ্ঠে বলল, হ্যালো, আমি তে বলছি। জাঙ্কুক কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তে জাঙ্কুকের চুপচাপ মোটেও পছন্দ করে না। এ পাশ থেকে তে জাঙ্কুকের উদ্দেশ্যে উদাস কণ্ঠে বলল, আপনি খুশি হননি? জাঙ্কুকের মুখের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। হেসে বলে উঠল, তুমি আমাকে বাবা ডাক শোনার মতো শ্রেষ্ঠ একটা জিনিস উপহার দিয়েছ, আমি খুশি না হয়ে পারি? আমি খুব খুশি হয়েছি। তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি খুশি হয়েছি। দুজনের কথা চললো। এর মাঝে শোভিন কাউকে কেবিনের ভিতরে ঢুকতে দেয়নি। এরপর কেটে গেল কয়টা মাস। জাঙ্কুক নিজের ব্যাগপত্র গোছাচ্ছে, সে দেশে ফিরবে। শোভিনকে কল করে জানাতে শোভিন তার বড় আম্মু, বড় আব্বু এবং তার মা বাবাকে বলে দিল তে রুমে তার বাচ্চা ভিকুককে সামলাচ্ছে। তখনই তার মা রুমে ঢুকে জিহাব আলমারি থেকে তে একটা শাড়ি বের করে বলল, দেখ তো এটা কেমন? তে শাড়ির দিকে তাকালো। এই নীল শাড়িটা সে একবার পরেছিল জাঙ্কুক থাকতে। ভালো, তুমি পরবে নাকি? না, তুই পরবি। তে ভেবেছিল শাড়িটা হয়তো তার মা পরবে, কিন্তু এখন তাকেই পরতে বলছে। তে ভুরুকুচকে বলে উঠল, কি বলছো আম্মু? আমি শাড়ি পরবো না। না না। কিসে না না? শোভিন আর জেনি ঘুরতে যাবে, তোকেও সাথে নিয়ে যাবে। না হলে ওরা যাবে না। কিন্তু আম্মু শাড়ি পরে কিভাবে ওকে সামলাবো? তার থেকে বরং 3 পিস পরি। না, তুই শাড়ি পরবি। এখন তুই এই বাড়ির বউ, এক জায়গায় যেতে হলে শাড়ি পরে যেতেই হবে। ওরাই যাক না, আমি যাব না। যাবে না মানে? ওরা তোর জন্য ওয়েট করছে। একটা জায়গায় যাবে আর চলে আসবে, সন্ধ্যার আগে এসে পড়বে। তুই না করিস না। বেচারি অনেক আশা নিয়ে আছে, বলেছে তোকে আর ভিকুকে নিয়ে যাবে। অনেক জোরাজোরি করে তেকে রাজি করানো হলো। তে অনেকদিন হয়েছে শাড়ি পরে না। জাঙ্কুক চলে যাওয়ার পর আর পরা হয় না বললেই চলে। তে নিজে রেডি হয়ে ভিকুককেও রেডি করে দিল। মায়ের কথা অনুযায়ী রেডি হয়ে ভিকুককে নিয়ে রুমে বসে রইল। এদিকে জাঙ্কুক বাড়িতে ঢুকতেই দেখলো
তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। জাংকুককে দেখার সাথে সাথেই জিন তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা, তুমি কাঁদছো কেন? এই দেখো আমি চলে এসেছিস ঠিক আছে, কিন্তু আমি আর তোকে যেতে দিব না। আচ্ছা, দিও না। জাংকুক তার মায়ের সাথে ড্রয়িং রুমে ঢুকলো, সবার সাথে ভালো মন্দ কথা বললো, কিন্তু তার চোখ দুটি অন্য কিছু খুঁজছে। তে আর ভিকুককে খুঁজছে। মা, তে আর ভিকুক কোথায়? ওরা কি আসবে না আমার সামনে? ওরা তো জানেই না তুমি এসেছো। যে হোক বলে উঠলো জাংকুক, ওরা তো রুমেই আছে। জাংকুক সোফায় বসতে বসতে কাট গলায় বলল, আমি কিছু জানি না ও কোথায় আছে না নেই। ওকে আমার ছেলেকে নিয়ে আমার সামনে নিয়ে আসো। আমি আমার ছেলেকে না দেখে রুমে যাব না। সবাই আশ্চর্য বনে গেল। এ আবার কেমন কথা? ছেলেকে না দেখে রুমে যাবে না? রুমে গেলেই তো ছেলেকে দেখতে পাবে। জিন কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে তেকে নিতে গেল। তে কোনো প্রশ্ন করলো না, ভেবেছে সবেন ডেকে পাঠিয়েছে। মাথায় কাপড় দে। তে শাড়ির আঁচল টেনে ঘোমটা দিল। তে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ জাংকুককে দেখে মাছ বরাবর দাঁড়িয়ে গেল, পায়ে গচ্ছে না। এ কি সত্যিই দেখছে জাংকুক তার চোখের সামনে? এর জন্য কি তাকে শাড়ি পরে রেডি হতে বলল? তেকে দেখে জাংকুক দাঁড়ালো। মনে হচ্ছে কত বছর পর তের মুখোমুখি হলো। সে যে এরকম দেখে গিয়েছিল ঠিক তেমনই রয়েছে। তে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামলো, মাথা নত করে আছে, চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে। জিন তেকে ধরে জাংকুকের সামনে দাঁড় করিয়ে বলে উঠলো, এই নে তোর বউ বাচ্চা, কিছু হতে দেয়নি। তোর আমানত আমরা রেখেছি। এখন যখন এসে পড়েছিস, এখন বউ বাচ্চাকে সামলানোর দায়িত্ব তোর। আমরা এখন আর এর আগে পিছিয়ে নেই। জাংকুক কাঁপা হাতে ছেলেকে প্রথমে স্পর্শ করে কোলে নিল। জাংকুক ছেলের গালে নিজের গাল ঠেকালো কিছুক্ষণ, এরপর ছেলের গালে মুখে অগণিত ছোট ছোট চুমু খেলো। সবাই এক এক করে কোথায় যেন চলে গেল। এখন ড্রয়িং রুমে শুধু জাংকুক আর তে আর ছোট্ট ভিকুক। তে অপলক দৃষ্টিতে বাপ ছেলের এমন মুহূর্ত দেখছে। তের এখনো বিশ্বাস হচ্ছে না জাংকুক চলে এসেছে। জাংকুক ছেলের দিক থেকে নজর সরিয়ে তের দিকে তাকালো। এতক্ষণ ছেলেকে পেয়ে বউয়ের কথা ভুলে গিয়েছিল। জাংকুক তের দিকে এগিয়ে এসে তেকে জড়িয়ে ধরলো। তে নিঃশব্দে কেঁদে উঠলো। কাঁদছো কেন বোকা? চলে এসেছি না। জাংকুক নিজের ছেলেকে করে নিয়ে রুমে গেল। তেও সাথে গেল। জাংকুক নিজের রুমে ঢোকে ভিকুককে নিয়ে বিছানায় বসলো। ছেলেকে সরি বলেছে এত লেট করে আসার জন্য। কিছুক্ষণ পর জাংকুক তের দিকে তাকিয়ে ভিকুককে বলল, জানো বাবা, তোমার আম্মুকে সেই ছোট্টবেলায় বিয়ে করে রেখে গিয়েছিলাম। পরে এসে দেখি কত বড় হয়ে গিয়েছে। আর দেখো তোমার বেলাও তাই হলো। তোমাকে তোমার আম্মুর পেটে রেখে গিয়েছিলাম, আর এখন তুমিও কত বড় হয়ে গিয়েছো। তে জাংকুকের কথায় লজ্জায় ঘুরে দাঁড়ালো। জাংকুক ঠোঁট কামড়ে হেসে তের কাছে এলো। তের গিরবাদেশে ছোট্ট করে চুমু খেয়ে বলল, লজ্জা পেলে হবে, রাতে দেখা হবে। তে পিছন ফিরে বলল, আপনার এখনো ঠোঁট কাটা কথা বলার অভ্যাস যায়নি তাই না? জাংকুক হাসি দিয়ে বলল, না যায়নি, আর কোনোদিন যাবেও না। তে মুস্কি এসে বলল, এখন ফ্রেশ হয়ে আসুন। জাংকুক ভিকুককে তের কাছে দিয়ে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। কতক্ষণ পর বের হয়ে তেকে বলল, তে আমি একটু বাইরে যাব, আসতে একটু রাত হবে। আচ্ছা ঠিক আছে। জাংকুক রেডি হয়ে ভিকুকের দিকে এগিয়ে বলল, বাবা এখন যাই, আর কি আনবে তোমার জন্য? তে বিড়বিড় করে বলে উঠলো, আহা, এখন ছেলেকে পেয়ে ছেলের মায়ের কথা ভুলেই গিয়েছে। তাকে তো একবারও জিজ্ঞাসা করলো না তোমার জন্য কি আনতে হবে। এখন সব আদর শুধু ছেলেকেই। জাংকুক আগের মতো তের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে তের দিকে তাকিয়ে বাঁকা এসে বলল, তোমার আদর তোলা থাক, রাতে এসে সুদে আসলে নিয়ে নেব। রাত প্রায় 11টা। তে শুয়ে ভিকুকে খাওয়াচ্ছে আর ঘুম পাড়াচ্ছে। ভিকুক প্রায় ঘুমিয়ে পড়েছে। এদিকে তের চোখে লেগে আসছে। ভিকুকে খাওয়ানো অবস্থায় জাংকুক রুমে ঢোকে। তে বিস্মিত চোখে তাকিয়ে জাংকুককে দেখে তড়ে ঘড়ে করে উঠে বসে নিজের জামার চেন লাগালো। তে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে বুকে পেঁচালো। যতই হোক জাংকুক তার স্বামী, কিন্তু এরকম পরিস্থিতিতে প্রথমবার জাংকুকের সামনে পড়েছে, তাই তে লজ্জায় মাথা নত করলো। জাংকুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা লাগিয়ে দিল। তে ভিকুকের দিকে নজর দিল। ভিকুককে ভালো করে মাঝখানে শুয়ে দিল। তেকে এই অবস্থায় দেখে জাংকুকের বুকের ভেতর কেমন একটা তোলপাড় শুরু করে দিয়েছে। জাংকুক তের দিকে এগোতে বলল, ভিকুকের সাথে তো কথাই হলো না, ঘুমিয়ে পড়লো এত আগেই। তে জাংকুকের দিকে তাকিয়ে বলল, দেখেছেন রাত কটা বাজে? রাত 11:30 বাজে। আপনার কি মনে হয় এখনো আপনার ছেলে জেগে থাকবে? জাংকুক নিজের পরনে থাকা শার্টের বোতাম খুলতে লাগলো। মুখে দুষ্ট হাসি এনে তেকে বলল, তা না হয় বুঝলাম, ছেলে রাত হয়েছে বলে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ছেলের মা এখনো জেগে আছে কেন? নিশ্চয়ই ছেলের বাবার জন্য।
তে মুখ ভেঙচি কেটে বলে উঠলো, আপনার জন্য জেগে থাকতে আমার বয়েই গিয়েছে। জাঙ্কুক নিজের শার্ট খুলে তেকে বলে উঠলো, দেখো তো কেমন লাগছে আমাকে। তের গলা শুকিয়ে এলো জাঙ্কুকের এহেন প্রশ্নে। জাঙ্কুকের আকর্ষিত বডির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। জাঙ্কুক তের দিকে এগিয়ে গম্ভীর গলায় বলল, ভিকুকে সাইডে শোয়াও। মানে সাইডে শোয়াবো কেন? আমি তোমার পাশে শোবো বলে? তুমি ভিকুকে জড়িয়ে ধরে ঘুমাবে আর আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তে লজ্জায় আবারও মাথা নত করে জাঙ্কুকের কথা মতো ভিকুকে শোয়ালো। তে ভেবে পাচ্ছে না এই ঠোঁট কাটা কথা জাঙ্কুক বলে কিভাবে। জাঙ্কুক তের পাশে বসলো। জাঙ্কুকের উপস্থিতিতে তের বুক কেমন ধুকভুক করছে, তার মাঝে আবার জাঙ্কুকের উন্মুক্ত বুক। জাঙ্কুক তের আরো কাছে ঘেসে বসলো। তোমাকে যা জিজ্ঞাসা করলাম তুমি তো তার উত্তর দিলে না। তের পিঠের সাথে জাঙ্কুকের বুক ঠিকলো। তে চোখ বন্ধ করে বলে উঠলো, কি জিজ্ঞাসা করলেন? আমাকে কেমন লাগছে বলে না তো। শোন, আমি ঘুমাবো। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে আমতা করে বলে উঠলো। নিজেকে চাদর মুড়ি দিয়ে ঢেকে নিল। এতক্ষণ ছেলে জ্বালিয়েছে, এখন ছেলের বাপ এসেছে জ্বালানোর জন্য। জাঙ্কুক হেসে বিছানা থেকে নেমে লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে পুনরায় বিছানায় এলো। তের পাশে শুয়ে তের উপর থেকে চাদরটা আলগোছে সরিয়ে দিয়ে তের গৃহদেশে মুখ ডুবালো। তে সেই চিরচেনা স্পর্শে কেঁপে উঠল। জাঙ্কুক আস্তে আস্তে তেকে তার দিকে ঘুরিয়ে নিল। তে কোনো কথা বলছে না। জাঙ্কুক তের উষ্ঠে নিজের অধর ডুবিয়ে দিল। তার হাত ধীরে ধীরে তের বুকের স্তূপে চলে গেল। কিছু সময়ের মধ্যেই তের ওড়নাটার স্থান হলো মেঝেতে। জাঙ্কুক সুধা পান করতে ব্যস্ত হয়ে পড়ল তের বক্ষ পিঞ্জিরায়। তে সারা দেশ জুড়ে নিজের রাজত্ব চালালো। শেষ রাতের দিকে তে জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুক তের বক্ষ পিঞ্জিরায় শুয়ে আছে। তে জাঙ্কুককে হাত দিয়ে হালকা ধাক্কা দিচ্ছে ওঠার জন্য। এই শুনছেন, উঠুন না, আরে উঠুন তো। ভিকুক উঠে পড়েছে। জাঙ্কুক তৎক্ষণাৎ তের উপর থেকে উঠে পাশে শুলো। তে ভিকুকের দিকে ঘুরলো। ভিকুক চার হাত পা দিয়ে খেলা করছে। জাঙ্কুক হাত এড়িয়ে বিছানার পাশে থাকা ল্যাম্প লাইটে জ্বালালো। তারপর মাথা তুলে ছেলের দিকে তাকালো। কি সুন্দর খেলা করছে তের সাথে। জাঙ্কুকের তখন মনে এলো আজ ঈদ। জাঙ্কুক বিছানা ছেড়ে উঠলো। ধীর পায়ে রুমের লাইট জ্বালিয়ে ল্যাম্প লাইটটা নিভিয়ে দিল। জাঙ্কুক আর এক নজর তে আর ভিকুককে দেখে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। আর একটু পরই ফজরের আজান দিবে। এই সময় তার বাবা আর চাচু নামাজে যায়। উদ্দেশ্য এখন তাদের সাথে নামাজে যাবে। ভোরের দিকে জাঙ্কুক নিজের রুমে এসে দেখলো তে ভিকুককে নিয়ে এখনো বসে আছে। জাঙ্কুক এগিয়ে এসে বলল, ভিকুক আর ঘুমায়নি? না, প্রতিদিন তো এই টাইমে উঠে পড়ে, আর ঘুমায় না। জাঙ্কুক ভিকুকের কাছে এসে বসতেই বলল, আপনি ওকে দেখুন, আমি ওয়াশরুম থেকে আসছি। জাঙ্কুক ভিকুককে নিয়ে কিছুক্ষণ খেলা করলো। এরপর ভিকুককে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সবাই উঠে গিয়েছে ঈদ, তাই যে যার যার মতো এক এক কাজে ব্যস্ত। এরপর কেটে গেল বেশ কিছু সময়। তে তার বাবার কাছে নিজের ছেলেকে রেখে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। জাঙ্কুক তের যাওয়া লক্ষ্য করে 2 মিনিট পর নিজেও চলে গেল। তে রুমে এসে বিছানার উপরে ভিকুকের কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করছিল। হঠাৎ জাঙ্কুক রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তে এক নজর জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার ভিকুকের জামা কাপড়ের ভাঁজে মন দিল। জাঙ্কুক তের দিকে এগিয়ে এসে দাঁড়ালো। এরপর পেছন থেকে তেকে আগলে ধরলো। আচমকা জাঙ্কুকের এহেন কাজে তে ভাবাচাকা খেয়ে গেল। জাঙ্কুক ওভাবেই তেকে জড়িয়ে ধরে রইল। তে না কাজ করতে পারছে না নড়তে পারছে। আচ্ছা, আপনি আমাকে এখনো সালাম দিলেন না কেন? জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে বলল, সালামি তো রাতেই দিয়ে দিয়েছি। না না, তা বললে হবে না তো, আগে সালামি বের করুন, আগে আমাকে সালাম করো। তে তাই করলো। এরপর জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে বলল, সালাম করেছি, এবার দিন। না, দেব না, একটা কিস করো, তাহলেই দেব। তে আলতো করে জাঙ্কুকের গালে চুমু খেলো। এতে জাঙ্কুকের ভুরু কুঁচকে এলো। আরে এখানে না, তার ঠোঁটের দিকে ইশারা করে বলে উঠলো, এখানে। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, এখন তে টাকা দরকার, তাই আর কোনো কথা না বলে টুপ করে জাঙ্কুকের অধরে নিজের উষ্ঠ ছোঁয়ালো। তে দূরে সরতে চাইলে জাঙ্কুক আরো গভীর ভাবে তেকে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজের উষ্ঠদায় তের ঠোঁটে মিশিয়ে দিল। তে চোখ বন্ধ করে নিল। জাঙ্কুক নিজের মতো করে সুধা পান করে তেকে ছেড়ে দিল। জাঙ্কুকের পাগলামি দেখে তে লজ্জায় মাথা নিচু করে নিল। জাঙ্কুক বাঁকা এসে পাঞ্জাবির পকেট থেকে অনেকগুলো বান্ডিল বের করে তের হাতে তুলে দিল। এই নাও তোমার সালামি। 2 থেকে 3টা 1000 টাকার নোট নিল। জাঙ্কুক অবাক চোখে তাকিয়ে বলে উঠল, সবগুলো দিয়েছি তোমাকে,
আর তুমি কিনা 2-3টা নোট নিলে। এই বলে জাঙ্কুক সবগুলো টাকা তের হাতে দিল। সবগুলো দিচ্ছেন? জাঙ্কুক হেসে বলল, তোমার কবে বুদ্ধি হবে বলো তো? তোমাকেই দিয়েছি, সব বুঝেছো? আর তুমি আমার একমাত্র বউ, তোমাকে না দিয়ে কাকে দেব? তে জাঙ্কুকের গালে আর একটা কিস করে বলে উঠলো, থ্যাংক ইউ। অন্যদিকে শবিন বিকেলের দিকে বাড়ি ফিরলো। মা কিছু খেতে দাও, খুব খেতে পেয়েছে। জিহাব কোনো প্রশ্ন না করে তৎক্ষণাৎ ছেলেকে খেতে দিল। শবিন খেয়ে উপরে নিজের ঘরে চলে গেল। জেনিকে দেখেও না দেখার ভান করে রইল। জেনি শবিনের অপেক্ষাতেই ছিল। শবিনকে দেখা মাত্রই জেনি খুশি মনে এগিয়ে গেলে শবিন গম্ভীর কণ্ঠে বলে উঠল, সরো, গোসল করতে যাব। জেনি সরে দাঁড়ালো। শবিনের কথায় কেমন যেন খারাপ লাগলো জেনির। তাদের বৈবাহিক জীবনে ভালোবাসা খুনসুটি তো আছেই। রাতে শবিনকে মারার পর থেকে শবিন আর তার সাথে কথা বলেনি। জেনি ভেবেছিল শবিন হয়তো একটু পরেই কথা বলবে, কিন্তু না, শবিন তার সাথে রাতের পর থেকে কোনো কথাই বলেনি। এখন অনেক রাগ করে আছে। ঠিক তখন জেনি শবিনের হাত ধরে বলল, তোমাকে বললাম না তোমার সাথে আমার কিছু কথা আছে, শুনছো না কেন? শবিন পেছনে ফিরে বলল, আমি বললাম না আমি গোসল করতে যাব, পরে তো যেতে পারবে, একটু শুনে যাও আমার কথা। শবিন রেগে গিয়ে বলল, দেখো বিরক্ত করবে না, ভালো লাগছে না। পুরোটা দিন বসে বসে কাটায়নি। শবিন ওয়াশরুমের ভিতরে চলে গেল। জেনির মনটা খারাপ হয়ে গেল, কিন্তু মুহূর্তেই কিছু একটা ভেবে বিড়বিড় করে বলে উঠল, আমিও দেখবো শবিন সাহেব, আপনি খুশির খবর শুনে রাগ করে থাকতে পারেন কিনা। রুমের দরজা বন্ধ করে বসে রইল বিছানায়। আধ ঘন্টা হয়ে গেল, শবিনের বের হওয়ার নাম নেই। ওর যতক্ষণ সময় লাগছে অতক্ষণ তো একটা মেয়েরও সময় লাগে না। মিনিট 5 পর শবিন বের হলো, টাওয়াল দিয়ে ভেজা চুল মুছছে। জেনি বিছানা থেকে নেমে শবিনকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। শবিন টাওয়ালটা রেখে বিছানা শুয়ে পড়লো। ক্লান্ত শরীর এখন একটু ঘুমাতে পারলে অনেকটাই ভালো লাগবে। জেনি কিছুক্ষণ পর খুশি মনে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শবিন জেনিকে দেখে কাত হয়ে শুলো। মনে মনে বলল, হায় রে মেয়ে মানুষ রে, কি নাটক পারে। রাতে ঝাড়ুর বাড়ি দিয়ে এখন কিটকিট করে হাসছে। আমিও কম না, আমিও রাগ করে থাকবো, এত সহজে মুড চেঞ্জ করবো না। জেনি বিছানায় এসে শবিনকে ঘেঁষে শুলো। শবিন গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে ঘেঁষছো কেন? ঘুমাতে দাও আমাকে। জেনি শবিনকে জড়িয়ে ধরলো। শবিন একটু নড়ল না, বুকে হাত গুজে গম্ভীর হয়ে শুয়ে রইল। জেনি শবিনের হাতে কিছু একটা ভরে দিয়ে বিছানা থেকে নামলো। পুনরায় শবিনের দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। শবিন হাতের মুষ্টিতে কিছু একটা অনুভব করতেই হাত বের করলো। বিরক্তির চোখে হাতের দিকে তাকিয়ে দেখলো প্রেগন্যান্সি কিট। শবিন ধর পড়িয়ে উঠে বসলো, চোখ পিটপিট করে তাকিয়ে ভালো করে দেখলো কিটের মধ্যে 2টি লাল দাগ, তার মানে পজিটিভ। জেনি প্রেগনেন্ট। শবিন খুশি হয়ে জেনিকে খুঁজছে, কিন্তু জেনি রুম থেকে আগে বের হয়ে গিয়েছে। শবিন বিছানা থেকে নামতে গিয়েও নামলো না। বিড়বিড় করে বলল, আমাকে এত বড় উপহার দিয়ে পালালে কোথায়? এইটা আমাকে আগে বললেই পারতে। শুধু শুধু রাতে ঝাড়ুর বাড়ি খেতে হতো না। তুমি শুধু একবার এসো রুমে, আমিও তোমায় বড় গিফট দেব, শুধু একবার এসো। শবিন পুনরায় আগের মতো বুকে হাত গুজে শুয়ে পড়লো। যদিও শবিনের খুশিতে ঘুম আসছে না, ইচ্ছে করছে এখন জেনিকে জড়িয়ে ধরে ঘুমাতে। শবিন ঠিক করলো জেনিকেও তো সারপ্রাইজ দিতে হবে, তবে জেনি রুমে না আসা পর্যন্ত তাকে এমন করে শুয়ে থাকতে হবে। এইদিকে জেনি কুল কিনারা না পেয়ে আর অপেক্ষা করতে পারলো না, রুমে চলে আসলো। এসে দেখলো শবিন যেভাবে শুয়েছিল ঠিক ওইভাবেই শুয়ে আছে। প্রেগন্যান্সি কিটটা এখনো শবিনের হাতেই আছে, তার মানে শবিন এখনো দেখেনি। এটা ভাবতে ভাবতেই জেনি যে শবিনকে ধরতে যাবে, ঠিক তখনই শবিন জেনিকে ধরে বিছানায় শুয়ে দিয়ে নিজে তার উপরে এলো। জেনি বলে উঠলো, ঘুমাওনি তুমি? না, ঘুমালে কি তোমাকে ধরতে পারতাম? খাটে থাকা প্রেগন্যান্সি কিটটা জেনির দিকে ধরে হেসে বলল, এর মানে? জেনি সাথে সাথে লজ্জায় শবিনের বুকে নিজের মুখ লুকালো। পরের দিনই বাড়িতে এই খুশির খবরটা ছড়িয়ে পড়লো। রাত প্রায় 12টার কাছাকাছি। তে বিছানায় বসে আছে। সে এতক্ষণ যাবৎ জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। এইদিকে জাঙ্কুক কিছুক্ষণের মধ্যেই চলে আসলো। তে দরজার শব্দ পেতেই মুখ অন্যদিকে ঘুরে নিল। সে জানে এটা কে হতে পারে। জাঙ্কুক টিপটি পায়ে এগিয়ে এসে তের পাশে বসলো। তে এখনো চুপচাপ বসে আছে। জাঙ্কুক তের মুখখানা নিজের হাতের আদলে নিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, কই দেখে আমার দিকে একটু ঘুরো তো। তে জাঙ্কুকের দিকে ঘুরে বসতেই জাঙ্কুক তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ছাড়ুন আপনি, আমি আপনার উপর রাগ করেছি। জাঙ্কুক আরো শক্ত করে তেকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তের কপালে নিজের ঠোঁটে স্পর্শ দিল। সরি আমার পিচ্চি বউটা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। এই যে কানে ধরে বলছি, আর এমনটা হবে না। এবার থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবো। সত্যি বলছেন তো?
জাঙ্কুক তের অদরখানা নিজের উষ্ঠদয়ে মিশিয়ে নিল। তে কোনো বাধা দিল না, নিশ্চুপ হয়ে রইল। কিছুক্ষণ পরে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলে উঠল, হ্যাঁ প্রমিস করছি, এখন থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবো, আর লেট হবে না। তাহলে ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম। জাঙ্কুক তার ছেলের দিকে তাকিয়ে দেখলো ভিকু ঘুমিয়ে পড়েছে। সে ছেলের কপালেও চুমু খেলো। আর এভাবেই চলতে লাগলো তে আর জাঙ্কুকের সুখের জীবন। এই গল্পের সমাপ্তি আমি এখানেই করছি। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা।